গরুর মাংসের কালাভুনা এমন একটি মুখরোচক খাবার যার লোভ সামলানো দায়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই কালাভুনার স্বাদ নিতে মুখিয়ে থাকেন সবাই। জনপ্রিয় এই আইটেমটি তৈরি করে ফেলতে পারেন বাড়িতেই। রেসিপিটা দেখে নিন আজকের অনুষ্ঠানে। সঙ্গে থাকছে আরও একটি ভিন্ন স্বাদের রেসিপি, মাসকলাই ডালে পালং শাকের যুগলবন্দি। মাংসের মশলা, চটপটি মশলা, কালাভুনার মশলা তো নাই। ফোন দিয়ে বলে দেই যাতে আসার পথে কালাভুনার মশলা নিয়ে আসে। হ্যালো, আচ্ছা শোনো, আসার পথে একটা রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা এটা নিয়ে আসবা। আমার খুব কালাভুনা খেতে ইচ্ছা করছে আজকে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, একসাথে খাবো। বাই। এই বইটিতে দেখি তো কালাভুনার রেসিপি আছে নাকি। নিশ্চয়ই থাকবে। দেশের ঐতিহ্যবাহী সকল রেসিপির সমাহার ঘটেছে এই বইটিতে। তাই চাইলে এই বইটি হাতের কাছে থাকলে ঘরে বসে খুব সহজেই এই রেসিপিগুলো ট্রাই করা যায়। আর আপনাকে আরও এক ধাপ এগিয়ে সহযোগিতা করবার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই অনুষ্ঠানটি। দেশ সেরা রাঁধুনিরা কিন্তু আপনাদেরকে আমাদের এই রেসিপিগুলো তৈরি করে দেখাচ্ছে। তাহলে আর অপেক্ষা কিসের? শুরু করছি আজকের অনুষ্ঠান। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। প্রিয় দর্শক, যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রার যেমন পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের রুচি এবং অভ্যাসেও। সৃজনশীল মানুষেরা এক্ষেত্রে রান্নায় যোগ করেছে এক অভিনব পরিবর্তন। প্রচলন হয়েছে রেসিপির। আর তাই তো যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো রেসিপি কিন্তু খুব অনায়াসে তৈরি করে ফেলতে পারছে। আর সেক্ষেত্রে এই বইটি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি যোগ করেছে এক নতুন মাত্রা। আজকে আমরা যে রেসিপিগুলো তৈরি করছি সেগুলো হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা এবং মাসকলাইয়ের ডালে পালং শাকের যুগলবন্দি। দেশের আর রাঁধুনিদের কাছ থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, যে বইটিতে রেসিপিগুলো 8টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আজকের রেসিপিগুলো নেওয়া হয়েছে মাংসের লোভনীয় যত পদ এবং ডালের নানা রকম রেসিপি, এই দুটি ক্যাটাগরি থেকে। আমাদের প্রথম রেসিপি যিনি তৈরি করবেন তাকে আমি ডেকে নিচ্ছি। তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1414 এর বিজয়ী রওশনারা বেগম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। বসেন। 1414 অনেক বছর হয়ে গেছে কিন্তু আপনি বিজয়ী হয়েছিলেন, অনেক লম্বা পথ। তখনও কি এই কালাভুনা খাইয়ে কি একদম প্রতিযোগিতা জিতে নিয়েছিলেন? না, তখন মনে হয় কালাভুনা তেমন বোধহয় ছিল না। হ্যাঁ, আসলে এই কালাভুনাটা অনেক পরে এসেছে কিন্তু আমাদের ছিল। আচ্ছা, তাই না? মেজবানির মাংস কিন্তু প্রথমেই হচ্ছে মেজবানির মাংসটা ঐতিহ্যবাহী, এরপরে হচ্ছে তারপর কালাভুনাতে এসছে। অনেক আগের যে সেটা না কিন্তু। আচ্ছা, এটা আমার একদমই জানা ছিল না। বিয়ে বাড়িতে তো আর মেজবানির মাংস করা হয় না। বিয়েতে কিন্তু আমাদের আবার হয় কি, গরু চলে না আমাদের ওখানে। বিয়েতে হয় কি, খাসি
গরু দেওয়া যাবে না, খুব ওরা খুব মাইন্ড করে গরু। আচ্ছা, ঠিক আছে, গরু জবে করা যাবে না, কিন্তু গরুর কালাভুনা দেওয়া যাবে। মানে গরুর মাংস তোমার ইয়ে করতে পারবে না, যে আমরা কোরমা করছি, কালিয়া করছি, ওইগুলো দেওয়া যাবে না। অর্থাৎ বিয়ে বাড়ি থেকেই কিন্তু আস্তে আস্তে আমাদের এখন রান্নাঘরে চলে এসেছে। আমি যেটা বুঝতে পারছি ব্যাপারটা আসলে এরকম ঘটেছে যে মেজবানি কখনো বিয়ের বাড়িতে দেয়া হয় না, বিয়ে বাড়িতে সবসময় খাসি চলে, গরু আইটেম কখনো চলে না। বাট চিরঙের বাবুর্চিরাই উদ্ভাবন করেছে হয়তো এক সময় যে আচ্ছা এইভাবে করে রান্না করলে কালা ভুনা হয়। সো তখন অতিথিদের মনে হলো বা যারা বিয়ের অনুষ্ঠান করছে তাদের মনে হলো যে এটা এতই বেশি সুস্বাদু, আচ্ছা আমরা আগে গরুর মাংস রাখতাম না, বাট এই পদটা রাখা যায়, ব্যাপারটা এভাবে মজা করেই কিন্তু সেটা কিন্তু খায়। মেজবানিকে ছাপিয়ে কালাভুনাটা আসলে এখানে চলে এসেছে এই আমাদের এই বইয়ে। এটার কারণ আপনি কি মনে করেন? এখনকার সময় মানুষের মাঝে কালাভুনার জনপ্রিয়তা অনেক বেশি। কালাভুনা এমন একটা আইটেম যে ছোট বড় সবাই, কারণ ওটা ভুনা বললেও না, ওটা কিন্তু উপরে থাকে কিন্তু পুরো কালো থাকে, কিন্তু ভেতরে কিন্তু জুসি থাকে, মানে নরম জিনিসটা ভেতরে কিন্তু নরম থাকে, ওটা কিন্তু কালো হয় না। এবং মশলাটাও কিন্তু একটু টেকনিক থাকে, মশলাটাও অনেক সময় হয় কি, অনেকে আবার বিভিন্নভাবে কালাভুনা কিন্তু বিভিন্নভাবে করে, কেউ একেবারে ড্রাই করে, কেউ আবার একটু জুসি করে মশলা করে, আবার কেউ খুব একটা মশলা রাখে না। কিন্তু আপু এই বইটি সম্পর্কে আপনি কি বলবেন? আপনার রেসিপি তো গিয়েছে, এই বইটি যখন আপনি দেখলেন, এই বইটির কথা জানলেন, আপনার অনুভূতি কেমন ছিল? আমি সেই 2008-এর উইনার, এবং এর পরপর কিন্তু আরও অনেক রাঁধুনিরা এসছে, আমরা সবাই কিন্তু একসাথে একটা পরিবার হয়ে গেছি, এটা কিন্তু অনেক আনন্দ দেয়। এবং সেই সূত্র ধরে কিন্তু যেমন এই বইটা বের করেছে, এটাই তো আমাদের অনেক বড় প্রাপ্তি বলবো। এটা আমাদের বাংলাদেশের সব সেরা রাঁধুনিদেরকে নিয়ে কিন্তু এই বইটা, অর্থাৎ ওদের একটা শৈল্পিক রন্ধন, কি বলে রন্ধন মানে রান্না মানে হচ্ছে একটা শিল্প, এবং এই শিল্পের ছোঁয়া কিন্তু এই বইটার মধ্যে আছে। এই বইটা দেখলেই বুঝবে যে কি আসলেই রান্না একটা শিল্প। তো এটা আসলে কালেকশনে রাখার মতো একটা বই, এবং অসংখ্য মানুষ পেয়েছে যাদের পছন্দের খাবার বললে এক কথায় বলে ফেলে কালাভুনা। আপনারটা তো এখন দেখবো যে আপনি কালাভুনা কিভাবে রান্না করবেন, এবং আমার দর্শকরাও দেখবে, আমি জানি, আই এম শিওর খুবই দারুণ হবে। চলুন। বাহাপা, সব উপকরণ সুন্দর মতো সাজানো আছে, গরুর মাংসও দেখতে পাচ্ছি। আমরা তাহলে আর সময় নষ্ট না করি রান্নায় চলে যাই, কি বলে? আমি প্রথমে মাংস ম্যারিনেট করব। এখানে হচ্ছে 1 কেজি মাংস, আর এখানে আমি মশলাগুলো দেবো এখন 1 কেজি মাংসের মধ্যে। প্রথমে আমি মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া তাও 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আদা বাটা একটু 2 টেবিল চামচ। আচ্ছা, একটু আদা বাটাটা একটু বেশি দিলে তাড়াতাড়ি ম্যারিনেশনটা হয়ে যায়, ওটার জন্য 2 টেবিল চামচের মতো করে দিলাম। আর 1 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা, 2 টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ বাটা, টক দই 4 ভাগের 1, এখানে এতটুকুই হবে। মানে 1 কাপে 4 ভাগের 1, 4 টেবিল চামচের মতো, অতটুকুই হবে। এরপর হচ্ছে আমরা লবণটা দেব আন্দাজ করে 1 চা চামচই দিলাম। এখন 2টো তেজপাতা দিলাম, 1টা দারুচিনি, 2 থেকে 3টে এলাচ একটু করে চিড়ে দেবো। চিড়ে আছে, চিড়ে দিলাম। তেল দেব, সরিষার তেল আমি 4 ভাগের 1 কাপই দিতে হবে, আমি আন্দাজ করে দিচ্ছি। এটা এখন আমরা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা করলে মাংসগুলো নরম হয় এবং সুস্বাদু হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এগুলো আমরা এখন 1 ঘন্টার জন্য রেখে দেবো। ঠিক আছে, আমরা 1 ঘন্টার জন্য তাহলে অপেক্ষা করছি। 1 ঘন্টা পর আমরা পরের প্রসেসে চলে যাব। আপা, তাহলে
1 ঘন্টা তো হয়ে গেল মনে হচ্ছে। আমরা এখন চুলাটা ধরিয়ে দেবো, 1 ঘন্টা হয়ে গেল। এখানে কিন্তু 2 কাপ পানি দেবো। হ্যাঁ, আচ্ছা, একটু দিচ্ছি, আমি আন্দাজ করে দিই। 2 কাপের মতো পানি দিয়ে আবার একটু নেড়ে দেবো, নেড়ে চুলাটা ধরে দেবো। তাহলে আমি চুলাটা ধরিয়ে দিই। হ্যাঁ, তাহলে এটা মাংসটা পুরো মশলার সাথে একটু কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আমরা 1 ঘন্টা তো ম্যারিনেট করলাম, আমরা কিন্তু এটা করতে আরো মানে আধা ঘন্টা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, গরুর মাংস সময় তো লাগে, পানিগুলো শুকাবে, তারপর আবার ভাজতে হবে, একটু ভালো করতে হবে, একটু সময় নিয়ে করতে হয় এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুর মাংসের যে কোনো রান্নাই একটু সময়ের সাপেক্ষ ব্যাপার। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কাটার উপর নির্ভর করে, মানে আমি কতটুকু বড় পিস করছি। বড় পিস হলে কিন্তু সময় লাগবে, আর একটু ছোট করে পিস করলে একটু তাড়াতাড়ি হবে। অনেকগুলো বিষয় আছে কিন্তু এখানে, মানে হিটটা কিন্তু প্রথমে আমি বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ গরুর মাংস একটু উঁচু তাপে করতে হয় প্রথমে। আচ্ছা, হ্যাঁ, একটু ফ্লেমটা একটু বাড়ানো থাকবে আগে, তারপরে মাঝারি করে দেবো। আপনি যে বললেন যে বাবুর্চিরা হঠাৎ করে এই রান্নাটা শুরু করলো, তারপর তো এখন বিয়ে বাড়িতে মানে কালাভুনার একটা প্রচলিত অবস্থা হয়ে গেল। আমি জানি যে চিটংয়ের সবাই গরুর মাংস খেতে যেহেতু অনেক পছন্দ করে, নাকি হঠাৎ হঠাৎ তারা বানায়? না, যদি চিটংয়ের কথা বলি, চিটংয়ের মানুষ যদি পারে প্রতিদিনই মাংস খেতে চাইবে। ঠিক আছে, প্রতিদিনের মানুষ যদি সম্ভব হতো, যদি স্বাস্থ্যসম্মত হতো, তাহলে কিন্তু প্রতিদিনই কিন্তু এরা কিন্তু টেবিলের মধ্যে কিন্তু রাখতোই। ঠিক আছে আপা, আমি একটু তুলে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাহলে রেজে দেখেছো, আমি বললাম না যে একটু ফ্লেমটা বাড়ানো থাকলে হয় কি, মানে স্মেলও তো আসছে, স্মেল হচ্ছে সরিষার তেল। সরিষা অনেকে কিন্তু আবার সরিষা বাটাও দেয়। হ্যাঁ, কোনো একটা কারণে আমার কিন্তু সরষের তেলের গন্ধটা কেন জানি খুবই ভালো লাগে, মনে হয় যে কোনো একটা সুস্বাদু কিছু তৈরি হবে। আসলে এটা সুস্বাদু, আর মনে হয় যেন সেটা কি জানো, আমার মনে হয় কি সরিষার তেলের মধ্যে বাঙালিয়ানা একটা ব্যাপার, বিশেষ করে ভর্তা, খিচুড়ি। আমার বাসায় খিচুড়ি রান্না হয় সরষের তেলে, বেগুন ভাজা, কোনো কিছু আসলে শেষের দিকে করে একটু সরিষার তেল দিয়ে দিলে, বিশেষ করে আমি কিন্তু মাছ রান্না একটু দিয়ে থাকি। আপা 8 ঘন্টার মধ্যে তো হয়ে গেছে, আপনি চুলার আঁচও কমিয়ে ফেলেছেন এই ফাঁকে। এখন মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, আমি অবশ্যই এর আগে দেখেছি সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে দিই। এখন কি করব, মশলা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু পোড়া পোড়া হয়ে যায়। আচ্ছা, তো সেজন্য আমরা একটু আবার তেল দিয়ে এখন এটা দেবো, মাংসগুলো দেবো। অনেক বেশি সরিষার তেল দিলে একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে। এত বেশি দিতে হবে না, এখানে যেহেতু একটু তেল আছে। আচ্ছা, সো আমরা একটু সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। হ্যাঁ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটা দিচ্ছি। এখন আমরা এখান থেকে মাংসগুলো তুলেই কিন্তু এখানে ফ্রাই করব। একটু চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে দেবো, আর অনবরত একটু করে নাড়বো যেন পোড়া না লাগে আর কি। আচ্ছা, ওই অবস্থায় এরপরে অন্যান্য মশলা আছে আরো পরে দেবো। থাকে না মাংসের সাথে কিছু চর্বি থাকে, হাড় থাকে, ওগুলো একটু করে এখানে রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, চর্বি সলিড মাংসগুলো নিলাম, আর অনেক বেশি মশলাটা রেখে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু আঁচটা একটু বাড়িয়ে দেবো তাড়াতাড়ি হওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা একদম ভাজা ভাজা করে ফেলবো এটা। তাহলে এখন আরো আধা ঘন্টা সময় নেবে। একটু বেরেস্তা দিয়ে দিলাম, অল্প করে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। নামানোর আগে মশলাটা আর পেঁয়াজটা দেব, কাঁচা পেঁয়াজটা। নিচে দিয়ে অনবরত আমি ঘষে ঘষে নিব। সেক্ষেত্রে যেহেতু ননস্টিক, আমরা কাঠের চামচ সবসময় নিব, আর নিচে দিয়ে সারাক্ষণ আমরা একটু ঘষছি যাতে মশলাগুলো নিচে লেগে পুড়ে না যায়। তুমি দেখো কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, অনেক। হ্যাঁ, এখন আমি একটা মশলা দিচ্ছি,
এই মশলাটা হচ্ছে এখানে চিকন জিরা, মিষ্টি জিরা, লং আর হচ্ছে জৈন। আচ্ছা, জৈন, এটা কেউ জোয়ান বলে, কেউ জৈন বলে। এই মশলাটা দিলে এটার একটা ফ্লেভার আসবে। দেখো কালার কিন্তু চলে এসছে। আর এই পেঁয়াজটা দেবো এখন, একদম শেষ পর্যায়ে দিব। হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যায়ে এই পেঁয়াজটা দেবো, যাতে আমরা খাওয়ার সময় এইভাবে কাটার কারণ হচ্ছে খাওয়ার সময় যাতে খাওয়ার পেঁয়াজের সময় কেউ খাওয়ার সময় বাইটটা আসলে পায়। একটু একটু হ্যাঁ। বাইটটা পেলে ভালো লাগবে। হ্যাঁ, এটাই হচ্ছে মানে কালা ভুনার বৈশিষ্ট্য, এভাবে পেঁয়াজ দেওয়াটা একটা। এটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, হয়ে যাবে। হ্যাঁ। ওকে আপা, কি অবস্থা মনে হচ্ছে? এখন তুমি দেখো, তুমি বলো, আমি তো রান্না করেছি। ঘ্রাণ নিচ্ছি আর স্বাদটা ফিল করতে পারছি যে আমার মনে হচ্ছে যে দারুণ হচ্ছে ব্যাপারটা, আর প্রায় কিন্তু হয়ে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি দেখো, আরো তুমি যদি চাও যে কিনা আরো কালো হবে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আরো তুমি তখন আরো করতে পারো, অসুবিধা নেই। কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে, আমার মনে হয় ঠিকঠাকই আছে। এতটুকু, হ্যাঁ এতটুকুতেই দিয়ে নিই। কারণ আসলে একটু সময় নিয়েই ভাজতে হয়। হ্যাঁ হ্যাঁ, তা আমরা এখন সার্ভ করে ফেলি। জি আপা। নাবিলা, তৈরি হয়ে গেল আমাদের চট্টগ্রামের কালা ভুনা। অনেক অনেক ধন্যবাদ আপা, একেবারে আমি দেখতে পাচ্ছি বইয়ের মতোই কিন্তু লাগছে, কি দারুণ। আশা করি তুমিও ট্রাই করে দেখবে আর কি। অবশ্যই আমি এখনই ট্রাই করব এবং আপনার রেসিপির মতো করে আমি বাড়িতে ট্রাই করব, এবং আমি আমার সকল দর্শকদেরও বলবো যে আপা যেভাবে ট্রাই করেছে, আমাদেরকে তৈরি করে দেখিয়েছে, সেভাবে আপনারা বাসায় একবার তৈরি করুন। সেরা রাঁধুনি বলে কথা, আপনাদের জন্য পুরো প্রস্তুত প্রণালীটি একবার দেখিয়ে দিচ্ছি। কালা ভুনা রান্নায় প্রয়োজনীয় উপকরণ: গরুর মাংস হাড় ছাড়া 1 কেজি, মরিচের গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, টক দই 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, সরিষার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, সানফ্লাওয়ার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ বেরেস্তা আধা মুঠো, লবণ স্বাদমতো, ছোট এলাচ 2টি, দারচিনি 1টি, তেজপাতা 2টি, পেঁয়াজ ছোট করে কাটা আধা কাপ। কালা ভুনা স্পেশাল মশলার জন্য গোলমরিচ 8টি, মিষ্টি জিরা আধা চা চামচ, জিরা আধা চা চামচ, রাঁধুনি আধা চা চামচ। সবগুলো মশলা ভেজে ভালো করে গুঁড়া করে 1 চা চামচ দিতে হবে। কালা ভুনা রান্নার শুরুতে একটি হাঁড়িতে ধুয়ে রাখা 1 কেজি গরুর মাংস নিয়ে সাথে 1 চা চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিন। এছাড়াও 1 কাপের 4 ভাগের 1 ভাগ টক দই, স্বাদমতো লবণ, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে 1 টুকরো দারচিনি, 2 থেকে 3টি এলাচ চিড়ে এবং 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দিন। 1 ঘন্টা পর মাংসে 2 কাপ পানি দিয়ে আধা ঘন্টার মতো জাল দিতে হবে মাংস সেদ্ধ হওয়ার জন্য। এ সময় মাংস কিছুক্ষণ পরপর নাড়ুন। মাংস সেদ্ধ হলে আরেকটি প্যানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সানফ্লাওয়ার তেল দিয়ে গরম করে তাতে মাংস ঢেলে মাঝারি আঁচে রান্না করতে হবে আরও 30 মিনিটের মতো। এ সময় কিছুক্ষণ পরপর নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে মাংসে যাতে পোড়া না লাগে। কিছুক্ষণ পর মাংসে আধা মুঠো পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। মাংস প্রায় কালো রং ধারণ করলে এতে 1 চা চামচ হাতে বানানো মশলা ও আধা কাপ ছোট করে কাটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেশান। একটু পরপর নাড়ুন। মাংস কালো হয়ে এলে
নামিয়ে গরম গরম পোলাও বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি কালা ভুনা। আমাদের সাথে এবারে যোগ দিয়েছে তানিয়া জামান, যিনি চমৎকার একটি রেসিপি এখন তৈরি করবে, মাশকালাই ডালে পালং শাকের যুগলবন্দি। বাহ, মাশকালাই ডাল আমার খুব পছন্দ, পালং শাকও আমার খুব পছন্দ, কিন্তু এই যুগলবন্দি কখনো আমি দেখিনি। যখন আমাদের কাছে রেসিপি চাওয়া হয়েছিল আপু, ওটা তো অনেকগুলা, তো মানে আপনি তো দেখেছেন যে অনেকগুলা ক্যাটাগরি ছিল। তো যখন আমি ডালের ক্যাটাগরিটা দেখলাম, তো এটা একটা আঞ্চলিক রান্না, তো আমি চেষ্টা করেছি যে এক অঞ্চলের রান্নার সাথে আরেক অঞ্চলের পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যার কারণে এই যুগলবন্দিটা করা। কারণ এটা আমাদের মানে একটা আঞ্চলিক ট্রেডিশনাল একটা খাবারও বলতে পারি, ডালের সাথে পালং শাকের। এটা শীতকালে মূলত ম্যাক্সিমাম সময়ই করা হয় ডালের এই রেসিপিটা, এবং খুবই সুস্বাদু একটা খাবার এবং খুব ঝটপট এটা তৈরি হয়ে যায়। মাশকালাই ডাল আমার কাছে মনে হচ্ছে কি ঢাকায় এর প্রচলনটা খুব কম, মানে ঢাকায় মানুষের বাড়িতে মানে আমি কখনো দেখিনি যে মাশকালাই ডাল তৈরি করছে। বেশিরভাগই দেখা যায় না যে জেলা অঞ্চলে খুব হচ্ছে। আমি আমার শ্বশুর বাড়ি নেত্রকোনায় খেয়েছি প্রথম মাশকালাই ডাল, এর আগে আমি পরিচিতই ছিলাম না, আমি নাম শুনেছি। মাশকালাই ডালে আপু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আর পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই আয়রন ক্যালসিয়ামের এই যে ব্যালেন্সটা আমি কিন্তু দেখেছি বড়রা পছন্দ করে, প্লাস বাচ্চারা অনেক পছন্দ করে এই রেসিপিটা। কারণ বাচ্চারা কিন্তু নর্মালি শাক খেতে চায় না, ডাল খেতে চায় না, কিন্তু এইটা কেন যেন ওরা খুব পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ। এই রেসিপিটি এই বইয়ে জায়গা পেয়েছে ভেবে আমার খুব ভালো লাগছে। আজকে তো দেখবই, সে সাথে বইয়ে যে আপনার রেসিপিটা আছে সেটা দেখে সেটা আমার সাথে সবসময় থাকবে দেখবার জন্য এবং ট্রাই করবার জন্য। এই রেসিপিটা আমি নিশ্চয়ই ট্রাই করবো। চলুন আপু রান্নাঘরের দিকে এগোই। আপু উপকরণগুলো তো রেডি, রান্নাও তাহলে শুরু করি। অবশ্যই। ডালটা আমরা পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আপু। এখন এটা 1 কাপ পানি দিয়ে আমরা সিদ্ধ করতে দিব। কতটুকু ডাল নিয়েছি আমরা? 250 গ্রাম। 250। ভেজানোর পরে এটা একটু বেড়েছে। এটা একটু মাখো মাখো হবে, যেহেতু এর সাথে আবার শাক যাবে, তো পানিটা দিলে শাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু লবণ জাস্ট সিদ্ধ করার জন্য, শাক যখন দিব তখন আমরা আবার লবণ অ্যাড করব। হলুদও সেম, যেহেতু শাক যাবে আমরা হলুদটা কম ইউজ করব ডালটা সিদ্ধ করার জন্য, 1/2 চামচেরও কম। 2টা তেজপাতা দিব, কাঁচামরিচও 2-3টা দিব, যেহেতু এটা বাগারে আবার শুকনা মরিচ যাবে। আর একটু আদা বাটা দিব, কারণ মাশকালাইয়ের ডালের সাথে আদার ফ্লেভারটা অনেক সুন্দর যায়। অল্প একটু 1/2 চা চামচ মতো রসুন কুচি, কারণ বাগারে এটা আবার আমরা ইউজ করব। আমরা 10 মিনিটের মতো অপেক্ষা করব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। মাশকালাই ডাল আমি অনেক সময় দেখি যে গুঁড়ো করে এই ডাল সিদ্ধ করা হয় বা গুঁড়ো করে ব্যবহার করা হয়, এরকম কোনো নিয়ম আছে কি? না আপু, এটা সিদ্ধ হয় খুব সহজে, যেহেতু পানিতে ভেজানো থাকে। এটা মুগ ডালের মতোই খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। এটা ওভার সিদ্ধ হয়ে গেলে আপু একটু বেশি ভিজলে হয়ে যায়, ওটা কিন্তু ভালো লাগে না। আচ্ছা ওকে। একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। আমি যেটা খেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে নেত্রকোনায়, সেখানে কিন্তু একদম প্লেন ছিল, মানে একদম কি বলবো গোটা গোটা ছিল না, মানে একদম ম্যাশড ছিল আর কি। তো আমি যেটা জেনেছিলাম, আমি তো নিজে তৈরি করিনি, আমি জেনেছি একদম গুঁড়ো করে ফেলেন। আপু আপনি তো মাশকালাই ডাল দিয়ে এই পালং শাক মানে করছেন, যেটা আপনি বলছেন খুলনা ঐতিহ্যবাহী, আর কি কি আপনারা করেন এই ডালের সাথে? আর কিসের কিসের যুগলবন্দি হয়?
আপনাদের খুলনায়? এই ডালটা একটা মজার খাবার হয়, সেটা হচ্ছে কুমড়ো বড়িটা। আচ্ছা, শীতকালে এই বড়িটা মানে এমন কেউ নেই যে কারো বাসায় হবে না। হ্যাঁ, ওটা অনেক মজা হয়। এটা অনেক অঞ্চলে হয়তো কুমড়ো বড়িটাই চেনে না, তাই না? এটা আমরা অনেক পছন্দ করে খাই এবং অনেক হেলদি একটা খাবার ওইটা, এবং সংরক্ষণ করা যায়। আচ্ছা আপু, আমরা একটু দেখি যে ডালটা মনে হয় হয়ে এসছে। হ্যাঁ, আমাদের ডালটা কিন্তু আপু সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন যেটা করব, আমরা এর ভিতরে শাকটা অ্যাড করব। এখানেও 250 গ্রাম মিনিমাম, মানে শাক যতটুকু ডাল ততটুকু হলে একটু মাখো মাখো ভাব হয়, যে আচ্ছা। যুগলবন্দি যেটা। আচ্ছা, আমি একটা হাত দিয়ে দিতে পারি। সো যতটুক ডাল হবে ঠিক ওটুক শাক হ্যাঁ। হবে। ওকে, তাহলে এই যুগলবন্দিটা খুব ভালো হবে। আচ্ছা, আমরা শাকটা যখন দিব আপু আর ঢাকবো না। হ্যাঁ, এইভাবে হালকা নাড়াচাড়া করব। শাক তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হ্যাঁ, হয়ে অলরেডি এটা মনে হচ্ছে যে একদম হয়ে গিয়েছে। তো আমরা এই চুলাতেও ইউজ করব একটা। আর আমরা ঢাকবো না কেন আপু? শাকের কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য। আমরা এইটা ওই সাইডে দিয়ে এই সাইডে একটা তেলে দিব, এটা বাগার দিব, একটা ফোড়ন, যেটা ফোড়নের জন্য আরেকটা প্যান ইউজ করব। ততক্ষণ আমাদের ডালটাও হয়ে যাবে। ঠিক আছে আপু। রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করব। আচ্ছা, 2 টেবিল চামচ মতো। স্বাদের খাবার তো হবেই, বাংলার সেরা 100 রেসিপি বলে কথা। আচ্ছা, ফোড়নের জন্য আমরা ইউজ করব গোটা জিরা, গোটা জিরা, শুকনো মরিচ, একটু কাটা পেঁয়াজ, রসুন। আচ্ছা আপু, এখানে কি আর লবণ দেওয়ার প্রয়োজন? হ্যাঁ, ছিল এখানে শাক দেওয়ার একটু পর? একটু লবণ আগে দিলে কি হতো আপু, শাক থেকে একটু বেশি পানি পানি ছেড়ে বের হয়ে দিত। যেত। হ্যাঁ, আর অতটা পানি চাচ্ছিলাম না। এখানে আধা কাপ মতো পেঁয়াজ আছে আপু। রসুন 1 চা চামচ, যেহেতু রসুনের অনেক স্ট্রং ফ্লেভার। আর এখানে অনেকটা মরিচ আছে, এতটা দিব না, 3-4টা মতো। সঙ্গে একটু ফোড়নের জন্য জিরাটা ইউজ করব, গোটা জিরা। এটা কি 1 চা চামচের মতো? এটা কি মানে একটু পেঁয়াজটা লাল লাল হওয়া হ্যাঁ, পর্যন্ত, হ্যাঁ। যেভাবে নরমালি আমরা এবং ডাল বাগার দিয়ে এইটাই থাকি। হচ্ছে আপনার এই ডালের যে টেস্টটা দ্বিগুণ করে দিবে এইটা। আচ্ছা আপু, আমাদের এই যে ফোড়নের জন্য যে বাগারটা তৈরি করেছি, এটা আমাদের অলমোস্ট ডান। এবার আমরা এই গরম অবস্থাতে আমরা ওইটার ভিতরে শিফট করব। দারুণ। Yay! উফ, খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা, আমাদের এইটাও এখন কমপ্লিট, কারণ ডালে বাগার দেওয়ার পর আমরা যদি ওভার বয়েল করি ওই ফ্লেভারটা আবার চলে যাবে। আচ্ছা, আমরা ঠিক এটা আছে। বন্ধ করে দেব। ওকে। আচ্ছা আপু, এবার এটা আমরা সার্ভ করে দিতে পারি। ওকে আপু, আর আমিও দেখে নিচ্ছি যে বইয়ে একদম কিন্তু মনে হচ্ছে মিলে যাচ্ছে। জাস্ট একটু বেরেস্তা মাঝখানে দেওয়া, একটু ছড়াচ্ছি, ব্যাস। আচ্ছা আপু, তৈরি হয়ে গেল আমাদের মাসকলাইয়ের ডালে পালং শাকের যুগলবন্দি। বাহ, এত চমৎকার যুগলবন্দি আমি দেখতে পাচ্ছি মাসকলাই ডালের সঙ্গে পালং শাক। চমৎকার। আমি দেখতে পাচ্ছি একদম বইয়ের সঙ্গে হুবহু মিলে গেছে, দেখতে একদম একই রকম দেখাচ্ছে। কেন দেখাবে না, কারণ আপনারই রেসিপি। প্রিয় দর্শক, যারা ডাল খেতে পছন্দ করেন এবং পালং শাক খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। এবং ছোটরা যারা পালং শাক খেতে চায় না, তারা তো সহজেই এটা খেয়ে ফেলবে। আপু বলছিল, আমি তো আমার মেয়ের জন্য ট্রাই করবই। পুরো প্রণালীটি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি আরেকবার।
মাসকলাই ডালে পালং শাকের যুগলবন্দি রান্নায় প্রয়োজনীয় উপকরণ: মাসকলাই ডাল 250 গ্রাম, পালং শাক 250 গ্রাম, হলুদের গুঁড়া আধা চা চামচ, তেল 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি 1.5 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, তেজপাতা 2টি, গোটা জিরা 1 চা চামচ, শুকনো মরিচ টুকরো করা 2 থেকে 3টি, কাঁচা মরিচ 2 থেকে 3টি, পেঁয়াজ বেরেস্তা সামান্য, লবণ স্বাদমতো। মাসকলাই ডালে পালং শাকের যুগলবন্দি রান্নার শুরুতে চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে তাতে আগেই ধুয়ে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা 250 গ্রাম মাসকলাই ডাল দিয়ে, সাথে সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়া, 2টা তেজপাতা, 2 থেকে 3টা কাঁচা মরিচ, 1 চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন কুচি দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করুন। 10 মিনিট পর ডাল সেদ্ধ হয়ে গেলে এতে আগেই ধুয়ে কুচি করে রাখা 250 গ্রাম পালং শাক দিয়ে ভালোভাবে নেড়ে অল্প আঁচে রান্না করুন। অন্যদিকে আরেকটি চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হতে হতে ডালের হাঁড়িতে স্বাদমতো লবণ দিয়ে দিন। তেল গরম হলে তাতে আধা কাপ পেঁয়াজ কুচি ও 1 চা চামচ রসুন কুচি, 3 থেকে 4টা শুকনো মরিচ ফালি ও 1 চা চামচ গোটা জিরা দিয়ে লাল করে ভেজে নিন। ডাল ও শাক ফুটে ঘন হয়ে এলে অন্য পাত্রের ভাজা ফোড়ন এতে দিয়ে দিন। ভালো করে নেড়ে ফোড়নটা মিশিয়ে চুলা থেকে নামিয়ে উপরে সামান্য পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন ডালের ভিন্নধর্মী রেসিপি মাসকলাই ডালে পালং শাকের যুগলবন্দি। চমৎকার দুটো রেসিপি, একটি হচ্ছে চিটংয়ের, একটি খুলনার। ঐতিহ্যবাহী রান্না বলে কথা, দুটো চমৎকার রেসিপি এখন আমরা ট্রাই করব। আর তো আপা আমি ওয়েট করতে পারছি না, আসুন আপনার পাতে আমি একটু ভাত বেড়ে দিই। দেখো আমাদের থ্যাংক ইউ। কালাভুনা তানিয়া দাও, তানিয়াকে একটু বেশি বেশি করে দেবো। হ্যাঁ থ্যাংক ইউ আপু। শুধু ডাল দিও না, কারণ তুমি যুগলবন্দি করেছ। হ্যাঁ আমার অনেক পছন্দের খাবার। থ্যাংক ইউ, ধন্যবাদ আপু। ঠিক আছে, আমরা টেস্ট করে দেখি। একদম। আগে কোনটা দিয়ে শুরু করব? আমি আসলে শাকটা দিয়ে শুরু করি। আমিও তাই করি তাহলে, কিন্তু আমি কালা ভুনাটা আগে ট্রাই করতে চাই। তুমি তো তোমার খাবারটা জানো, তাই আমরা তোমারটা দিয়ে টেস্ট করি। আপা কি মনে হচ্ছে ডালটা? আমার তো দারুণ লাগছে। প্রথমত হচ্ছে যে মানে সব কিছু একটা ব্যালেন্স আছে, একটা লবণ, হ্যাঁ ঝালটা আমার মনে হয় এতটুকু দাও। বাচ্চাদের জন্য হলে ঠিক আছে, আমাদের জন্য হলে কিন্তু আরেকটু প্রয়োজন ছিল। ঠিক আছে, আমি ঠিক বলেছি? মানে ঝালটা তো আসলে পছন্দ মতো, ঠিক আছে? হ্যাঁ জানি। কিন্তু এই খাবারটা যদি আমি বলি আমার কথা, আমি কিন্তু আসলে অনেক পছন্দ করি, কারণ তোমার খাবারটা হচ্ছে একটা পুষ্টিকর খাবার, তাই না? ডালটা তো আছে জানো, প্রোটিন, ভিটামিন, শাক দুটোই কিন্তু যাচ্ছে। আর আমারটা হচ্ছে যে গুরুপাক। না অসম্ভব ভালো, আসলে ভালো হয়েছে সবার জন্য। আমিও অনেক কালা ভুনা খেয়েছি, বাট তোমারটার ভিতরে মানে এই যে একটা জুসিনেস, সফটনেস, এটা বলছে এই কারণে আমি একবার কালা ভুনা ট্রাই করতে যে প্রথম বাইট দেওয়ার সাথে তো আমার মুখ কেটে গিয়েছিল। মানে ওভার যে একটা কুক বা ভাজার, এটা আলাদা করে আবার একটু ভাজা হয়েছে, ওইটার কারণে আমি যেই ফার্স্ট বাইটটা নিয়েছিলাম আমার মুখে 3টা ক্রাচ পড়ে গিয়েছিল, মানে এইভাবে কেটে গিয়েছিল। কিন্তু দেখো আপু, আমরা হাত ছাড়াই যখন এটা কাটতেছি, মাংসটা জুসি, এদিকে ভাজা, এদিকে অসম্ভব মজা। মানে তুমি যে আমাদের সিনিয়র একজন আমাদের রন্ধনশিল্পী, আমি গর্ববোধ করছি যে তোমার খাবার আমি এতদিন পরে 1414 পরে যে আবার আমরা এই বইয়ের সুবাদে আমরা খাওয়ার রাঁধুনির সুবাদে এসেছি আমরা। অবশ্যই আমরা কৃতজ্ঞ রাঁধুনির কাছে যে এত সুন্দর একটা বইয়ের অংশ হতে পেরেছি। চিটংয়ের এই খাবারটা নতুন করে তোমার হাতে খাওয়ার সুযোগ হয়েছে বলে আমি
খুবই নিজেকে ধন্যবাদ করছি। আমারও ভালো খুবই ভালো লাগছে লাগছে। তোমার সাথে দীর্ঘদিন আমি পর- আরেকটু খাই, হ্যাঁ দীর্ঘদিন পর আমার অনেক তোমার ভালো সাথে লেগেছে। একসাথে বসে যে আজকে খাওয়ার যে সৌভাগ্য হয়েছে, আসলে সেটা রাঁধুনির জন্য অসংখ্য ধন্যবাদ, রাঁধুনিকে আমাদেরকে একত্রিত করার জন্য। খেয়ে দিয়ে আমার উদরপূর্তি হয়ে গেছে। দুইটা আঞ্চলিক রেসিপি আমি ট্রাই করেছি। এবারে আমাদের পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছি, যার নাম হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। ঝটপট আমি তিনটি করে প্রশ্ন করব দুজনকে, আপনাদের চটপট উত্তর দিতে হবে, ঠিক আছে? আপু, আপনাকে দিয়ে শুরু করছি আগে। প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে দামি চায়ের নাম কি? ডা হং পাও, এটা চীনে উৎপাদিত হয় এবং আমার মনে হয় এটা পার কিলো আপনার $1.2 মিলিয়ন। কি আছে এই চায়? এতটাই এক্সপেন্সিভ। ওকে, একদমই জানা ছিল না আমার যে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে জিনিসটা খেয়ে থাকি সেটা এত এক্সপেন্সিভও কোথাও পৃথিবীর হতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিলেটের বাঁশকোড়ল দিয়ে অথেন্টিক একটি রেসিপি হয়, সেটার নাম কি? হাঁস এবং বাঁশ। সঠিক উত্তর। আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি চাল উৎপাদন করে কোন দেশ? আচ্ছা, প্রথমত বেশি উৎপাদন হয় চীনে 28%, তারপরে ভারতে 27% এবং থার্ড হচ্ছে বাংলাদেশ 7%। অথচ আমি ভেবেছি আমাকে প্রশ্ন যদি করতে আমি বাংলাদেশই বলতাম, সবাই ভাত খাই আমরা। ওকে, বাট উত্তর হচ্ছে চীন। আপা, এবার আপনাকে এভাবে ঠিক তিনটা প্রশ্ন করছি। কলায় সবচেয়ে বেশি কি পাওয়া যায়? পটাশিয়াম। রাইট। ঘি কি দিয়ে তৈরি হয়? দুধের সর। অ্যাবসলিউটলি রাইট। শেষ প্রশ্ন হচ্ছে, রেড কারি পেস্ট মশলা মূলত কোন দেশীয় রান্নায় ব্যবহৃত হয়? থাইল্যান্ড। সঠিক উত্তর। আপনাদের রেসিপি তো এই বইয়ে আছে, বইটা আপনাদের অনেক পরিচিত। যে উত্তর জানে সে হাত তুলে উত্তর দিবে, যে আগে হাত তুলবে তার উত্তর আমি নেব, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে খিচুড়ির 2টি রেসিপি আছে, বলতে হবে নামগুলো কি আপা? হচ্ছে 5 ফোড়নে ভুনা খিচুড়ি, আচারি। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে চিকেন খুশবু রাইসে কোন চাল ব্যবহৃত হয়েছে? একটুখানি আগে আপা বলেছে, আপা বলেন। বাসমতি। সঠিক উত্তর। খুশবু রাইসের মধ্যে বাসমতি চালটা ব্যবহার করেছে, কিন্তু আমি যদি রান্না করি বাসমতি দিয়ে রান্না করব না, আমি করলে চিনি গুঁড়া দিয়ে রান্না করব। আপনার পছন্দ না? কারণ আমার আসলে বাসমতি চালটা পছন্দ না। আমার কোনো এক সময় আমি রান্না করেছিলাম, আমার একটা গন্ধ লেগেছিল, কেন লেগেছে আমি জানি না। সেটা ওই যে আসলে অনেক সময় হয় না, কিছু একটা যদি মানে হয়ে যায় তাহলে কিন্তু আর মন চায় না খেতে। আমার হয়ে গেছে না হলে কিন্তু ভালো। হ্যাঁ। তৃতীয় প্রশ্ন, আরো দুটো প্রশ্ন আছে। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে স্যাফরন চিকেন কারিতে 2 ধরনের বাদাম ব্যবহার করা হয়েছে, বাদামগুলো কি কি? কাজু বাদাম এবং কাঠবাদাম। ইয়েস, একদম সঠিক উত্তর। শেষ প্রশ্ন, রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে পেস্তা বাদামের শরবতে কোন দই ব্যবহার করা হয়েছে? আপা বলবেন। মিষ্টি দই। একদম সঠিক উত্তর। এবং আপনাদেরকে কি বলবো, আপা তো মনে হয় একটু এগিয়ে আছে, কি করা যায় বলেন তো তানিয়া আপু? গিফট হ্যাম্পার দেওয়া যায়। গিফট হ্যাম্পার দেওয়া যায়, ঠিক আছে, গিফট হ্যাম্পার আপাকে একটা দিয়ে দিলাম, যেহেতু আপা সবগুলো বেশিরভাগ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। কিন্তু আপনাকেও ছাড়ছি না, আপনার জন্য রয়েছে রাঁধুনির পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটি। এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে, মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখিয়েছেন। এবং আপনাদের রেসিপিগুলো সবসময় এই বইয়ের মাধ্যমে তো আমাদের সঙ্গে থাকছে, আমাদের দর্শকদের সঙ্গে থাকছে। অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লেগেছে, তানিয়াকে পেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। সেটাও এই রাঁধুনি কর্তৃপক্ষকেও ধন্যবাদ। ধন্যবাদ আপু, সুন্দর একটা সময় পার করার জন্য। আর ধন্যবাদ আপু তোমাকে, মানে রাঁধুনিকেই আগে ফার্স্টে ধন্যবাদ দিই, যে সেই 1414 থেকে এতটা লম্বা সময়ের পর তোমার সাথে আমার আবার এই বইয়ের মাধ্যমে আবার একসাথে যে সময় পার করেছি, আসলে আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দুজনকেই। ওকে, তো প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে একটি কুইজ। প্রিয় দর্শক, আজকের কুইজটি জানাচ্ছি, তবে তার আগে জেনে নেব গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির এই বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। গত পর্বের প্রশ্ন ছিল,
সেরা রাঁধুনি অভিরূপ কুমার সিংহ কোন মাছের ভর্তা তৈরি করেছিলেন? RR11A বোয়াল মাছের, RR11B টাকি মাছের। সঠিক উত্তর RR11A বোয়াল মাছের। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন পশ্চিম নাখালপাড়া, ঢাকা থেকে উৎপলা মিত্র। অভিনন্দন আপনাকে। এবারে আজকে আমাদের পর্ব যারা দেখেছেন তাদের জন্য কুইজ থাকছে, দেখুন। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, কালা ভুনা মূলত কোন অঞ্চলের রেসিপি? RR12A চট্টগ্রামের, RR12B ঢাকার। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR12A অথবা RR12B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। এই ছিল আজকের মতো। আপনারা দেখছিলেন রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। আজকের দুটো রেসিপি তো দেখে নিয়েছেন, এরকম আরও দুটো ঐতিহ্যবাহী রেসিপি অপেক্ষা করছে আগামী সপ্তাহে। আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।